প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের আয়োজনে। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ। এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। আজকের এই ছায়া সংসদের যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য পরিচালনা করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন নিউ এজের সম্মানিত সাংবাদিক মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক ল রিপোর্টার্স ফোরাম। বিচারক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন ডক্টর এস এ মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। এবং সর্বশেষ বিচারক হচ্ছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তারটা আপনাদের জানিয়ে রাখি। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উপস্থাপনায় 5, উচ্চারণা বাচনভঙ্গিতে 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর, মোট 30 নম্বরের উপর সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের সাথে আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলম স্যারের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। সর্বপ্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সাওম রহমানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা। মাননীয় স্পিকার, আজকের এই বিতর্ক শুরু করার আগে আমি মাগফিরাত কামনা করছি সেই সকল রুহের জন্য যারা ফ্যাসিস্ট খুনি ডাইনি হাসিনার হাত থেকে সোনার বাংলাকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। আমি ঘৃণা প্রকাশ করছি, আমি থুতু নিক্ষেপ করছি খুনি ডাইনি হাসিনার ওপর, তার আদর্শের ওপর, তার অনুসারীদের ওপর, আর তার অনুসারীদের পদাঙ্ক অনুসরণকারী প্রত্যেকটা সেই ব্যক্তিদের ওপর যারা এই সোনার বাংলার এই নতুন স্বাধীনতাকে আবার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের তথ্যকেন্দ্রে কিছু স্বল্পতার জন্য। কেননা খুনি হাসিনা ও তার দোসররা তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড, তাদের হত্যাকাণ্ডগুলোকে গোপন করার জন্য তারা বিভিন্নভাবে তাদের সেই তথ্যগুলোকে, প্রমাণাদিগুলোকে তারা আসলে বিভিন্নভাবে গোপন করেছে, ধ্বংস করে দিয়েছে। শুরুতে মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতিক্রমে একটি বিষয় উত্থাপিত করছি। বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। প্রথমত মাননীয় স্পিকার, আসুন আমরা শুরুতেই সেই সেই ঘটনাসমূহকে বুঝে নেই। হেফাজতে ইসলাম শাপলা চত্বর ঘেরাও করেছিল আপনার শাপলা চত্বর ঘেরাও করেছিল ব্লাসফেমি ল এনেক্টমেন্টের দাবিতে। প্রথমত মাননীয় স্পিকার, যখন আপনার শাহবাগ প্রোটেস্ট চলছিল, আপনার শাহবাগে যখন মব জাস্টিস এগেইনস্ট তখন হচ্ছে আপনার কথা বলছিল আপনার তৎকালীন সময়ের ওয়ার ক্রাইমের বিরুদ্ধে থাকা কাশেম আলীর জন্য, সেই মুহূর্তে আপনার তখন কিছু অ্যাথিস্ট ব্লগাররা আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কিছু ব্লগ করেছিল। এছাড়াও তারা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে ইসলামকে কটূক্তিমূলক বিভিন্ন কথাবার্তা বলেছিল, যার বিরুদ্ধে আপনার হেফাজতে ইসলাম সর্বপ্রথম 4 এপ্রিল 2013 সালে আপনার হচ্ছে তারা হচ্ছে সর্বপ্রথম একটা লং মার্চ টু ঢাকা দেয়, যেখানে তারা 13টা দফা নিয়ে কথাবার্তা বলে, যেখানে তারা 13টা দফা তুলে ধরে এবং বলে যে আমাদের 13টা দফাকে তুলে করতে হবে। পরবর্তীতে আপনার তৎকালীন সময়ের খুনি হাসিনা সরকার এই জিনিসটাকে মেনে নেয় যে ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা পালন করবো, এই জিনিসটাকে আমরা যোগ্যতা দিচ্ছি। তার পরবর্তীতে যখন আপনাদের অ্যাথিস্ট ব্লগারদের 4 জনকে গ্রেফতার করা হয়, সেই অ্যাথিস্ট ব্লগার 4 জনকে গ্রেফতারের ট্রায়ালের দাবিতে এবং ব্লাসফেমি ল আপনার পুনরায় হচ্ছে লেজিসলেট করার জন্য আপনার যখন হচ্ছে 5 এপ্রিল আপনার হেফাজতে ইসলাম যখন হচ্ছে সম্পূর্ণ আপনার একটা কর্মসূচি দেয়, যেখানে হচ্ছে তারা দেশে আসবে, আপনার ঢাকা শহরে আসবে এবং ঢাকা শহরে অবস্থান করবে। এই কর্মসূচির দাবিতে তারা সর্বপ্রথম ঢাকাকে সম্পূর্ণরূপে হচ্ছে তারা 4টা যে এন্ট্রান্স পয়েন্ট আছে, সেই 4টা এন্ট্রান্স পয়েন্টে সম্পূর্ণরূপে ঘেরাও করে ফেলে। পরবর্তীতে আপনার যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যখন হচ্ছে তাদেরকে অনুমতি দেয় ঢাকা অবস্থানের জন্য, তখন যা হেফাজত ইসলাম তারা হচ্ছে হেফাজত ইসলামের যে জনশক্তিরা ছিল তারা হচ্ছে আপনার ঢাকার ভিতর অবস্থান ঢুকে এবং তারা বাইতুল মুকাররমের দিকে নামাজ আদায়ের জন্য যেতে থাকে। পরবর্তীতে আপনার সেখানে আপনার হচ্ছে তৎকালীন সময় খুনি হাসিনার অন্যতম দোসর ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হয় এবং পরবর্তীতে তারা হচ্ছে গুলিস্তান থেকে শাপলা চত্বরের দিকে অবস্থান নেয়। পরবর্তীতে আপনার 5 এপ্রিল 2013 সালে যখন তারা হচ্ছে শাপলা চত্বরে ছিল এবং তাদের তৎকালীন সময়কার নেতা শাহ আহমেদ সাফি যখন হচ্ছে তাদের এই ঘৃণ্য নেককারজনক কথার বিরুদ্ধে যখন তারা কথা বলছিল, সেই সময় তৎকালীন সময় আওয়ামী লীগের
নিয়াজউদ্দিন তিনি ঘোষণা দেন যে ঠিক আছে তোমরা হচ্ছে দ্রুত দেশটা ছেড়ে যাও। পরবর্তীতে বিএনপির তৎকালীন সময়ের প্রধান আপনার খালেদা জিয়া তিনি হচ্ছে দাবি করেন যে এই যে কাজটা হচ্ছে, অর্থাৎ যে আওয়ামী লীগ তাদেরকে বের হয়ে যেতে বলছে, এই জিনিসটা আসলে তাদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যার মাধ্যমে আপনার বিএনপিকে তৎকালীন সময় আওয়ামী সরকার এই জিনিসটা ধরে নেয় যে বিএনপি আসলে তখন হচ্ছে হেফাজত ইসলামের সাথে একত্রীভূত হচ্ছে, যারই ভয়ের মাধ্যমে আপনার 6ই এপ্রিল সব থেকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা নেক্কারজনক ঘটনা আপনার শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটে। কেন আসলে খুনি হাসিনা তৎকালীন সময় সব থেকে বেশি হচ্ছে মানুষ মারাকে উপায় নিয়ে নিল, এটাই আসলে প্রমাণ করে যে আসলে ক্ষমতাকে হারানোর কি ভয় করছিল। এটার আরও যুক্তিযুক্তভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করবে আমার দলীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের তানজিমুল উম্মাহ আলিয়া মাদ্রাসার দলনেতা মাননীয় বিরোধী দলনেতা লাবিব বিন মোশাররফকে এই প্রস্তাবের উপর তার আলোচনা করবার জন্য। গুলি চালায় পুলিশ, রঞ্জিত হয় শাপলা, সংসদে দাঁড়িয়ে খুনি হাসে, বলে ঘটনায় রয়েছে ঘাপলা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আজকের এই বিতর্কে, আজকের এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ভেবেছিলাম আমাদের সরকার দলের প্রধানমন্ত্রী প্রমাণ দিয়ে যাবেন এবং কোনো তথ্য দিয়ে যাবেন যে সরকার কিংবা শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলো করেছিল ক্ষমতা হারানোর ভয়, কিন্তু তারা বারংবার বলার চেষ্টা করলো যে তারা বলেছে মানুষ হিসেবে দেখেনি। তাহলে মানুষ হিসেবে যাদেরকে দেখে না তারা ক্ষমতার ভয় কিভাবে তাদের হত্যাকাণ্ড চালায় তাদের উপরে? মাননীয় স্পিকার, আমরা কয়েকটা পয়েন্টের উপরে তাদের বিরুদ্ধে অবস্থান করছি, যার মধ্যে প্রথম 3টি পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো প্রমাণ করবে যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি। তার পয়েন্টের মধ্যে প্রথম হলো ভারতের স্বার্থ রক্ষা, দ্বিতীয়টি হলো ইসলামী জাগরণকে স্তব্ধ করা, ইসলাম বিদ্বেষীদেরকে সুরক্ষা দেয়া, এবং তৃতীয় হলো আওয়ামী মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদের পরাশক্তি হিসেবে প্রমাণ করা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তিনি পুরো বক্তব্যতে শাপলা চত্বরের পটভূমিটা বলে গেলেন। আসলে তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই যে প্রমাণের ফলে আমরা বিশ্বাস করতে পারবো ক্ষমতা হারানোর পরে এই হত্যাকাণ্ড হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আন্দোলনের পটভূমি কেন ছিল, হেফাজতে ইসলাম কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা কোনো রাজনৈতিক লাভ করার জন্য মাঠে নেমেছিল? বরং তারা তখনই মাঠে নামে যখন তাদের ইমানের উপর, যখন তাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত করা হয়। মাননীয় স্পিকার, তারা 13টি দফা নিয়ে নামে। 13টি দফার প্রত্যেকটা দফা সরকারের কাছে আছে, সরকারের কাছে আবেদন ছিল। তাহলে যেই দফা সরকারের কাছে করা হয় সেই দফা কিভাবে সরকার বিরোধী দফা হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি দফার প্রথম দফায় তারা বলে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাবো শহীদ জিয়াউর রহমান যখন এই দেশের রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি আমাদেরকে একটা পরিচয় দান করেন, যে পরিচয়টি হলো সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন এবং বিসমিল্লাহ স্থাপন। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ মনোভাব থেকে এই দফা কিংবা এই জিনিসটা সরানোর মাধ্যমে আমাদেরকে একটা হুমকি দেয় যে আগামীতে আরও কঠিন দিন তোমাদের জন্য আসছে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দফা যদি আপনি দেখেন, দ্বিতীয় দফায় তারা বলে আওয়ামী মতাদর্শ, দ্বিতীয় দফায় তারা বলছে যে ইসলাম বিদ্বেষীকারীদের যে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশের কথা। যে আন্দোলন জাতীয় সংসদে আইন পাশের আবেদন করে সেই আন্দোলন কিভাবে ক্ষমতা হারানো আন্দোলন হয়ে থাকে? মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আজ থেকে 12 বছর পূর্বে আজকের দিনে 28শে ফেব্রুয়ারি শহীদ দেলাওয়ার হোসেন সাইদী রহিমাহুল্লাহকে নিয়ে রায় প্রদানের পরে সারা দেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়। এটা কোন ক্ষমতা হারানোর ভয় করেছিল? মাননীয় স্পিকার, এটা শুধুমাত্র করেছিল তাদের পলিটিক্যাল কালচার, তাদের রাজনৈতিক মতাদর্শ এমন, যারা অন্য মত থাকে, অন্য পথে কাজ করে, তাদেরকে তারা অত্যাচার করতে চায়, নৃশংসভাবে হত্যা, গুম সহ বিভিন্ন কাজ করে থাকে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি 2006 সালে বিএনপির শেষ দিন ক্ষমতায়, তখন তারা 28শে অক্টোবর পল্টনে জামাত ইসলামের সেই সভায় আক্রমণ চালায় এবং হত্যাকাণ্ড চালায়। আমাকে একটু বুঝায় বলবেন যাদের কাছে ক্ষমতাই নাই তারা কোন ক্ষমতা হারানোর ভয় এই হত্যাকাণ্ড চালিয়েছিল? মাননীয় স্পিকার, আমরা চিত্র দেখাতে পারবো যে এগুলো সরাসরি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই বলে শেষ করতে চাই যে আজকে সরকার পক্ষ থেকে যে প্রস্তাবটি দেয়া হলো এটা এই সংসদে গৃহীত হওয়ার কোনো অধিকার রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। বিপ্লব চিরজীবী হোক। এবার আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী সাকিব হাসান হামিমকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। শেখ হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষমতা হারানোর ভয়ে কিংবা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল। এখন মাননীয় স্পিকার, আর একবার লক্ষ্য করুন, আজ থেকে এক যুগ আগে যখন 28শে ফেব্রুয়ারি 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ
প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল। খালেদা জিয়া তখন হচ্ছে বিরোধী দলীয় নেতা ছিল, সে এই গণহত্যাকে হচ্ছে জেনোসাইড হিসেবে প্রচার করেছিল। তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদা জিয়া তথা বিএনপি যখন তারা বিরোধী দলীয় দল ছিল, তারা জামাতের পক্ষে ছিল। তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করত, এবং এই ভয়ের কারণেই পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত, যুগে যুগে হচ্ছে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে হচ্ছে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রেজ করে বা হচ্ছে তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার, সেই মানুষগুলোকে তারা হচ্ছে গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায়। আরও একটা জিনিস লক্ষ্য করুন, হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয়ে, কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয়, ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য। আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি, 2024 সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল, তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয়ে হত্যা করেছিল, কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল? শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামীর দ্বারা সংগঠিত একটি গণহত্যা। তার মানে আপনার যেই গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে, ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয়ে করা হয়েছিল, কিন্তু আপনার পরবর্তীতে যেই সব কথাবার্তা বলার চেষ্টা করে তারা বা হচ্ছে জঙ্গির কথা বলে, সেগুলোকে বৈধতা দেবার জন্য করা হয়েছিল। এখন আপনার একটা জিনিস বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ, কেন আসলে হেফাজতে ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছিল। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যখন হেফাজতে ইসলামী আসলে আন্দোলনরত ছিল, তখন তারা ঢাকার 6টি প্রবেশ মুখ দখল করেছিল। তাদের পক্ষে ছিল জামাত, বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ তখন আসলে এই শঙ্কাটাই করেছিল, যদি তারা এই 3-4টা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায়, তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, হেফাজতে ইসলামী কিন্তু ডিএমপির অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল, কিন্তু তারপরও কেন তারা আসলে সময় চেয়ে নিচ্ছি একটু, কিন্তু তারপরও কেন আসলে তারা গণহত্যা করেছিল? কারণ তার মধ্যে এই ভয়টা ছিল বা হচ্ছে এই শঙ্কাটা ছিল যে পরবর্তীতে এই বিএনপির মাধ্যমে প্রমাণটা কি আসলে আপনার খালেদা জিয়া সরাসরি বলে দিয়েছে যে হেফাজতে ইসলামীর এই আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক অধিকার। আপনার বিএনপি ছিল, জামাত ছিল এবং হেফাজতে ইসলামীর আপনার হাজার হাজার তরুণ ছিল যারা আসলে জান দিতেও পরোয়া করে না। তার মানে এত জনমত ছিল বা হচ্ছে আইডিওলজি ছিল, এদের কারণে শেখ হাসিনার মনে একটি শঙ্কা বা ভীতি তো তৈরি হয়েছিল যে এরা আমাকে ভবিষ্যতে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে, যেমনটি হয়েছে আপনার 24-এর বিপ্লবে। 24-এ কোটা আন্দোলনের শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি গণ আন্দোলনের রূপ নিয়ে আপনার ক্ষমতা থেকে সরিয়ে ফেলে শেখ হাসিনাকে। তার মানে হাসিনা হেফাজতে ইসলামকে ভয় পাওয়ার কারণে বা হচ্ছে ওই ভীতির জায়গা থেকে সে হচ্ছে গণহত্যাগুলো করে। সুতরাং আজকের সংসদে দাবি জানাচ্ছি বিষয়টি গৃহীত হবার মতো। ধন্যবাদ। এরপর আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ রাফিম তাহসিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজ খুব দুঃখের সাথে বলতে হয় মাননীয় স্পিকার, যে দেশে শেখ মুজিবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে জেল জুলুম থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে মাননীয় স্পিকার, সেই দেশে যখন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তাদেরকে তো শাস্তির আওতায় আনা হয় না, বরং যখন তৌহিদি জনতার বিরোধিতা করে মাননীয় স্পিকার, তাদেরকে গুম করা হয়, তাদেরকে আটক করা হয় মাননীয় স্পিকার, তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। এবং মাননীয় স্পিকার এরপরে সেই স্বৈরাচারী খুনি হাসিনা মাননীয় স্পিকার সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে তারা নাকি রাস্তায় রং মেখে শুয়েছিল। এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার তারা ক্ষমতা হারানোর ভয়ে এই হত্যাকাণ্ড করেছে? না, বরং মাননীয় স্পিকার এটা দ্বারা বোঝা যায় যে তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে ইসলাম বিদ্বেষী অবস্থানের কারণে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সংসদে সরকার দল কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এবং আমাদের দল এর ঘোর বিরুদ্ধে অবস্থান করছি। আমরা আজকে মূলত 3টি পয়েন্ট ব্যাখ্যা করে দিয়ে যাব। প্রথম, ভারতের স্বার্থ রক্ষা; দ্বিতীয়, ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা; তৃতীয়, আওয়ামী সরকারের মতাদর্শ বাস্তবায়ন ও নিজেদেরকে পরাশক্তি প্রমাণকরণ। ইতিমধ্যে আমাদের দলের প্রথম বক্তা ভারতের স্বার্থ রক্ষা সম্পর্কে বিস্তারিত বলে গেছে। আমি এখন ইসলামী জাগরণকে স্তব্ধ করা ও ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা সম্পর্কে ব্যাখ্যা করব। মাননীয় স্পিকার, আমরা প্রায় সকলেই জানি যে আওয়ামী সরকারের আগা থেকে গোড়া পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইসলাম বিদ্বেষী। মাননীয় স্পিকার, তৎকালীন
আওয়ামী সরকারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে তো চিনেনি মাননীয় স্পিকার, এই সেই সৈয়দ আশরাফ যিনি কিনা বলেছিলেন আমি হিন্দুও নই মুসলিমও নই, কিন্তু মাননীয় স্পিকার সেই সৈয়দ আশরাফই শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশক ছিলেন মাননীয় স্পিকার। এখানে তিনি ক্ষান্ত হন নাই মাননীয় স্পিকার, তিনি পরবর্তীতে বলেছিলেন যে যদি সন্ধ্যার মধ্যে হেফাজত কর্মীরা ঢাকা ত্যাগ না করে এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার মাননীয় স্পিকার তারা সেই সকল পদক্ষেপ নিবে। মাননীয় স্পিকার, এটা দ্বারা কি বোঝা যায় মাননীয় স্পিকার? এটা দ্বারা বোঝা যায় যে সে নিজেই বলেছে যে আমি হিন্দুও না মুসলিমও না, কিন্তু সে নিজে পড়ে যে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কাজ করেছে, ইসলাম মুসলমানদেরকে হত্যা করেছে, তৌহিদি জনতাকে হত্যা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার যদি আমরা তাদের নেত্রী তাদের স্বৈরাচারী হাসিনার দিকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, স্বৈরাচারী হাসিনা সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন যে নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না, এবং মাননীয় স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন্ত টেন্টের সঙ্গে পর্যন্ত তুলনা করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে কি বোঝা যায়? তিনি সরাসরি ইসলামের একটি হুকুমকে অমান্য করছেন এবং এর মাধ্যমে তার ইসলাম বিদ্বেষিতা বহিঃপ্রকাশ ঘটেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরই এই অবস্থা মাননীয় স্পিকার, সেই দলের বাকি নেতৃকর্মের কি অবস্থা এটা আপনারা সকলে কল্পনা করতে পারেন। তা মাননীয় স্পিকার, আমি বলে যাচ্ছি তৎকালীন আওয়ামী সরকারের আইসিটি প্রতিমন্ত্রী মুরাদ মাননীয় স্পিকার তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাই না এবং সংবিধানে বিসমিল্লাহ চাই না। মাননীয় স্পিকার, এখানে তিনি সুস্পষ্টভাবে ইসলামের বিরোধিতা করেছেন এবং মাননীয় স্পিকার এখানে তিনি সুস্পষ্টভাবে ইসলামের বিরোধিতা করেছেন এবং এর মাধ্যমেও তারও ইসলাম বিদ্বেষিতা বহিঃপ্রকাশ ঘটেছে। সর্বশেষে আমি এটাই দৃঢ়ভাবে বলতে চাই যে মাননীয় স্পিকার, যে আজকের এই সংসদে সরকার দল কর্তৃক প্রস্তাবনাটি কোনোভাবেই গৃহীত হওয়ার সুযোগ রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য উজায়ের আল হাসানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রথমে আমি বলতে চাই যে তারা বলছে যে ইসলাম বিদ্বেষী থেকে মনোভাব থেকে আসলে আওয়ামী লীগ এই কাজ গণহত্যাটা করেছে, কিন্তু মাননীয় স্পিকার দেখুন, ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে আসলে 50-60 জন অথবা 1000-2000 জন মানুষকে হত্যা করা যায়, কিন্তু এরকম একটা বড় লেভেলের ম্যাসাকার, এরকম একটা বড় লেভেলের গণহত্যা কিন্তু ইসলাম বিদ্বেষী থেকে করা যায় না। মাননীয় স্পিকার, একজন মানুষের যেই পার্সোনাল যেই মনোভাবটা যে ক্যারেক্টারিস্টিকটা ওইখানে কিন্তু যখন সে ভয় পায় তখন কিন্তু সে দিশেহারা হয়ে পড়ে। ঠিক এই কাজটাই কিন্তু শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা তখন ভয় পেয়েছিল যে এই হেফাজত ইসলামের মতো যেই দলগুলো আছে এগুলো আসলে জামাত ইসলাম এবং ইসলামের যেই অন্য দলগুলো আছে এগুলো মিলে একটা বড় দল হিসেবে আওয়ামী লীগকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখতো। এই কারণেই ভয় পেয়েছিল শেখ হাসিনা এবং এই ভয়ের কারণেই সে গণহত্যার মতো কাজগুলো করেছে মাননীয় স্পিকার। তারপর দেখুন, তারা বলছে ক্ষমতা গ্রহণের মতো কোনো দল ওই সময় ছিল না, কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি 2024 সালেও কিন্তু আপনার কোনো ক্ষমতা গ্রহণের দল ছিল না। তখনও কিন্তু একটা বিরাট বিপ্লব হয়েছে এবং ক্ষমতাটা কিন্তু আওয়ামী লীগ নেমে গিয়েছে মাননীয় স্পিকার। তারপর আমি বলতে যাচ্ছি, দেখুন আজকে আপনি যদি শাপলা চত্বরের সেই ঘটনার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেই সময় যে তাদেরকে ডিএমপি কমিশনার কিন্তু পারমিশন দিয়েছিল। কেন পারমিশন দিয়েছিল? আপনাকে আজকে বুঝতে হবে, যদি তাদের ইসলাম বিদ্বেষী মনোভাবে থাকতো তখন কিন্তু তাদেরকে সেখানেই গুলি করা হতো এবং সেখানে একটা মেরে ফেলা হতো, কিন্তু এটা করা হয়নি। এখানে সুপরিকল্পিতভাবে তাদের সকলকে একত্রিত করা হয়েছে, তাদের সকলকে শাপলা চত্বরে নেওয়া হয়েছে, নেওয়ার পরে সেখানে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, সেখানে তাদের সকলকে আটক করা হয়েছে এবং তাদের উপর ট্যাঙ্ক, তারপর র্যাব, তারপর আরও অন্য যৌথ বাহিনী মিলে অ্যাটাক করা হয়েছে, যার মাধ্যমে কিনা তাদের নিঃশেষ করে দেওয়ার মতো যে পরিকল্পনা আছে সেটা নেওয়া হয়েছে, যাতে কিনা তার পথের যে বাধা, যে হিফাজত ইসলামের মতো যে বাধাটা আছে সেটা কিন্তু তাদের পথে সহজ যায়, যাতে সেই ক্ষমতা টিকে থাকতে পারে। এই যে ক্ষমতা টিকে থাকার যে এটাই তার মধ্যে মূল ইনসেন্টিভ ছিল। তার এই গণহত্যার আসলে মূল ইনসেন্টিভটা ছিল কি? আসলে তার এই গণহত্যার মূল ইনসেন্টিভ ছিল যে সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখবে এবং সে ক্ষমতার মাধ্যমে মানে এই ক্ষমতার মাধ্যমে তার জোর খাটাবে। তারপর দেখুন স্যার, আজকে তারা বলতেছে ইন্ডিয়ার যে মনোভাবটা, এখন আপনি বুঝুন আজকে ভারতের যে মনোভাবটাকে আসলে কেন তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কারণ কি? কারণ শেখ হাসিনার একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার। এখন ইন্টারন্যাশনাল সাপোর্টের জন্য কি আসলে বেশি উপযোগী? আপনি সেখানে মানে আমেরিকার সাথে করতে পারে না, কারণ তাই আমেরিকার সাথে একটা ক্ল্যাশ আছে, কিন্তু আপনার ইন্ডিয়ার সাথে তার যে মানে বন্ধুত্বটা এটা খুবই জোরালো ছিল, যার কারণে কিনা সে ইন্টারন্যাশনাল সাপোর্ট হিসেবে ভারতকে বেছে নিয়েছে এবং এই কারণেই কি ভারতকে বেছে নিয়েছে, কারণ তার ক্ষমতা টিকিয়ে রাখবে। তাহলে আপনার বুঝতে হবে আজকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই শেখ হাসিনা ইন্ডিয়ার মতো দেশকে তার বন্ধু বানিয়েছে, অর্থাৎ কি তার ইন্টারন্যাশনাল সাপোর্ট দরকার ছিল, সেটা সে ইন্ডিয়ার মাধ্যমে করেছে। তারপর দেখুন স্যার, ইসলাম মানে উগ্রবাদ, ইসলাম মানে জঙ্গিবাদ, এটা কি শেখ হাসিনা প্রচার করতে চেয়েছে। ওকে, মানলাম এটা শেখ হাসিনা প্রচার করছে, কিন্তু আপনি দেখেন আজকে যদি সে এইটার মধ্যেই মানে থাকতো, যদি তার ইসলামোফোবিকদের প্রতি আক্রোশ থাকতো, মানে ইসলামোফোবিকের যদি সে হতো এবং তার আক্রোশ যদি ইসলামের প্রতি থাকতো, তাহলে কিন্তু সে এগুলোকে মিডিয়াতে প্রচার করতো এবং মিডিয়াতে প্রচার করার মাধ্যমে দেখাতো যে আসলে ইসলাম যারা করে তাদের এই পরিণতি হবে, কিন্তু সে এটা করেনি। কেন করেনি? কারণ সে চাইছে এত বড় একটা ঘটনাকে ধামাচাপা দিতে। এমনও খবর আছে যেখানে কিনা মানে বলা হচ্ছে যে মাতোয়ালির ওই ময়লা স্তূপগুলোতে মানুষের
দেহাবশেষগুলো মেশিন মানে মেশিনের মাধ্যমে গলিয়ে এগুলোকে ওখানে নিঃশেষ করে ফেলা হয়েছে। তাহলে আমরা এদের আজকে আসলে কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আসলে শেখ হাসিনার কখনোই ইসলামফোবিক মনোমাইন্ড ছিল, কিন্তু ওই ইসলামফোবিক মনোমাইন্ডের উপরে ইসলামফোবিক মনোমাইন্ডটা আসছিলই তার ক্ষমতা হারানোর ভয়ে, এবং ইসলামিস্টদের যেই শক্তি, এই শক্তিকে ভয় পেয়ে সে আসলে এই গণহত্যাটা চালিয়েছে। তাই স্পিকার, আজকে আমি আপনাকে বলছেন সময় চেয়েছি, তাই আমি আজকে আপনাকে বলতে চাচ্ছি যে এই গণহত্যাটা এটা মূলত আসলে ইসলামফোবিকের কারণে নয়, বরং তার ক্ষমতা হারানোর বয়স এটার কারণে হয়েছে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানকে। 2-4 জন ব্যক্তি একত্রিত হয়ে চা কফি পান করলে, যারা ভিন্ন মতাদর্শের, অথবা তারা একসাথে বৈঠক করলে যে সরকার বারবার প্রচারণা চালাতো, সরকার উৎখাতের আন্দোলন করছে, তাদের সুরে সুর মিলিয়ে আজকে আমাদের সরকারি দল বলে গেলেন ক্ষমতা হারানোর ভয়ে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী সরকার। তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বিরুদ্ধে অবস্থান করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ আমাকে আজকের এই সংসদে কথা বলে দেওয়ার জন্য। আজকে আমরা তাদেরই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান করছি মূলত 3টি কারণে। তার প্রথম কারণ হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা, 2 নম্বর কারণ হচ্ছে ইসলামী জাগরণকে স্তব্ধ করা এবং ইসলাম বিদ্বেষীদেরকে রক্ষা করা, এবং 3 নম্বর কারণ আওয়ামী মতাদর্শ বাস্তবায়ন এবং নিজেদেরকে পরাশক্তি প্রমাণকরণ। প্রথম 2টি কারণ সম্পর্কে আমাদের প্রথম 2জন বক্তা বলে গেছেন। আমি মূলত কথা বলব 3 নম্বর কারণটি সম্পর্কে, সেটি হচ্ছে আওয়ামী মতাদর্শ বাস্তবায়ন এবং নিজেদেরকে পরাশক্তি প্রমাণ করণ। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সময় কি কি ঘটনা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রথমেই বলে গেছেন যে তিনি ক্ষমা চেয়েছেন কারণ তাদের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই, যেটি ফ্যাসিবাদের দোসররা প্রচার মিডিয়া থেকে সরিয়ে দিয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন অন্যান্য সাংবাদিকদের মধ্যে, তাদের কাউকে জেলে নেওয়া হয়েছে, কাউকে অত্যাচার করা হয়েছে এবং কেউ প্রাণের ভয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। যেমন আমরা পিনাকি ভট্টাচার্যের কথা বলতে পারি, আমরা সাংবাদিক ইলিয়াসের কথা বলতে পারি, এবং সবচেয়ে বেশি বলতে পারি সাংবাদিক মাহমুদুর রহমানের কথা, যাকে আদালত প্রাঙ্গণে বারবার এভাবে রক্তাক্ত করা হয়েছে মাননীয় স্পিকার। শুধু তাই নয়, নিউজ এবং প্রিন্ট মিডিয়ায় নয়, এন্টারটেইনমেন্ট মিডিয়ার দিকে যদি আসি, বিনোদন মিডিয়ার দিকে যদি আসি, মাননীয় স্পিকার, আপনার এই শোতে, এই ডিবেট ফর ডেমোক্রেসিতে 2টি বিতর্ক সরকারের মতের বিপক্ষে চলে যাওয়ার কারণে মাননীয় স্পিকার স্বয়ং আপনাকে আদালতের দ্বারস্থ হয়ে ক্ষমা চাইতে হয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারি যে সরকারের নিউজ এবং প্রিন্ট মিডিয়া এবং সব ধরনের মিডিয়ার উপর এতটুকু আধিপত্য ছিল। সাধারণ মিডিয়ার উপর যদি এত আধিপত্য থাকে, তাহলে সেই সরকার কিভাবে ক্ষমতা হারানোর ভয় করতে পারে? নিউজ এবং প্রিন্ট মিডিয়া তার পকেটে। দ্বিতীয় যে পয়েন্টটি ছিল সেটি হচ্ছে নিজেদেরকে পরাশক্তি প্রমাণকরণ। আজকে আমরা দেখতে পাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, বছরের পর বছর ধরে আমেরিকা যুদ্ধ চালাচ্ছে ফিলিস্তিনে। আমেরিকার কি কোনো ভয় আছে ফিলিস্তিনে যে তারা ক্ষমতা হারাবে, ফিলিস্তিনে তাদের ক্ষমতা দখল করে, হোয়াইট হাউস দখল করে ক্ষমতা থেকে নামাবে? ঠিক একইভাবে তারা পরাশক্তি প্রমাণ করার জন্য এই আওয়ামী সরকারই তারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যাতে তারা বুঝাতে পারে আমরা পরাশক্তি, আমাদেরকে হারানোর মতো কেউ নেই। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কথা বলতে পারি, সেটি হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা। আমাদের আরেকটি পয়েন্ট, ভারতের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ কি করেনি? তারা বর্ডার হত্যাকাণ্ড ঘটিয়েছে, বছরের পর বছর ধরে সেখানে মানুষ মারা যাচ্ছে, নারী শিশু সেখানে নিহত হচ্ছে। যে সরকার কামানের মুখে, গোলা বারুদের মুখে যে দেশের সাধারণ শিশুকে ঠেলে দিতে পারে, সেই সরকারের জন্য এই হাজার হাজার হেফাজতে মানুষের জীবন কোনো বিষয় না। যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যারা ভারতের সাথে সম্পর্ক রক্ষার জন্য এত মানুষকে হত্যা করতে পারে, সেই সব সরকারের জন্য এই শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো ক্ষমতা হারানোর বিষয় কোনো মতেই হতে পারে না। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখাতে পারি, যেখানে শেখ হাসিনা সরাসরি বলেছিলেন ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। মাননীয় স্পিকার, এমনকি শুধুমাত্র এই ঘটনা যে বর্ডারই হচ্ছে তা না, আমাদের তিস্তা নদীতে হচ্ছে, এমনকি দেশ স্বাধীনের পরবর্তীতে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে দেশবিরোধী চুক্তি করার জন্য আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমেদ বেহুশ হয়ে পড়েছিলেন, অর্থাৎ তাদের নেতা বেহুশ হয়ে পড়েছিলেন। আপনারা চিন্তা করতে পারেন যে কতটুকু ভারতের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করতে পারে। অতএব আজকের সংসদে তারা আমাদের যুক্তির বানে সব দিক দিয়ে পরাস্ত, একটা পয়েন্টও দাঁড়াতে পারেননি, সাব পয়েন্টও দাঁড়াতে পারেননি, লেয়ারও দাঁড়াতে পারেননি, এবং তাদের প্রত্যেকটি যুক্তিকে আমরা খণ্ডন করেছি, তাদের যে ইতিহাসগুলো ছিল সেগুলোকে আমরা খণ্ডন করেছি। অতএব আজকের সংসদে তাদের প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার সুযোগ রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইনকিলাব জিন্দাবাদ, উগ্রবাদী নিপাত যাক। আমরা আবার একটা যুক্তি খণ্ডন পর্বে 2 দলের দলনেতার কথা শুনে নিতে চাই। প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলনেতা লাবিব বিন মোশাররফকে পুনরায় তার 2 মিনিট বক্তব্য উপস্থাপন করার জন্য। সরকার দলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা দিলেন না। মানে স্পিকার, তারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছেন যে ক্ষমতা হারানোর ভয়েই শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাহলে মাননীয় স্পিকার, তাদের যে সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকার, সামগ্রিকভাবে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, তারা যে মুসলমান হোক অমুসলমান হোক, বিশ্বজিৎ তো মুসলমান ছিল না মাননীয় স্পিকার, কিন্তু শিবির ট্যাগ প্রদানের মাধ্যমে তাকে যে হত্যা করা বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 24-এর আন্দোলন আর 13 সালের আন্দোলন এক নয় মাননীয় স্পিকার। 24-এর আন্দোলনে তারা কোনো প্রকার শাহবাগ গঠন করতে পারেনি। তারা চেষ্টা করেছে এদেরকে শিবির ট্যাগ দেয়া, এদেরকে রক কাটা ট্যাগ দেয়া, কিন্তু ছাত্র সমাজ জানে যে এই ট্যাগিংয়ের খেলা অনেক আগে শেষ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা জানে যে এই ট্যাগ দিয়ে তাদেরকে আর আটকানো যাবে না, যার ফলে এই আন্দোলন সফল হয়েছে। কিন্তু 2013 সালের ইতিহাসটা আপনি যদি একটু দেখেন,
আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি এবং যুক্তির খাতিরে বলছি যে কেন তারা শাহবাগ গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলোকে বৈধতা প্রদান করলো, আর এই বৈধতা প্রদানের পর কেন কোনো রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারলো না? এটা কিন্তু আমার দলের অন্য নেতারা বলে গিয়েছেন যে তারা দলীয়ভাবে শক্তিশালী ছিল না, বরং তারা নিজেদের দলকে সুরক্ষিত কিংবা নিজেদের দলকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সফল হয়েছি যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি, বরং তার ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বার্থ রক্ষা এবং নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। সবশেষে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই হেফাজত হত্যাকাণ্ড নিয়ে এই ছায়া সংস্থার মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী সাইমুর রহমানের কাছ থেকে তার শেষ বক্তব্য। হাসি পেলেও সত্য হাসতে পারবো না, কেননা আজকে তাদের মূল বক্তব্যই ছিল যে ইসলাম বিদেশের জন্যই আসলে তারা এই কাজটা করেছে। সর্বপ্রথম প্রশ্ন, একটা মানুষের চুলকানি থাকতে পারে অসুস্থতার জন্য, একটা মানুষের শুধু শুধু চুলকানি থাকতে পারে না জন্মগতভাবে। আপনার হাসিনা যদি আসলে ইসলাম বিদেশ ছিল, তার ইসলাম বিদেশের জায়গাটা আসলে কেন ছিল, সে কেন আসলে ইসলামকেই এত বেশি ভয় পেত, যেখানে আপনার দেশে হিন্দুত্ব ছিল, আপনার পাশে ভারত ছিল, আপনার পাশে পাকিস্তান ছিল, আপনি এত কিছু রেখেও কেন আসলে শুধুমাত্র ইসলামকেই ভয় পেতেন? কারণ আপনি ভয় পেতেন এই জন্য, খুনি হাসিনা ভয় পেত যে আজকে যদি যদি আমাকে সরাতে পারে কেউ, তাহলে ইসলামী দলগুলাই পারবে, ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষগুলাই পারবে, যাদের নেতৃত্ব তৎকালীন সময় হেফাজত ইসলাম দিচ্ছিল 13 সালে। কেননা আপনার একটা ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। খুনি হাসিনা এই সরকার আদর্শগুলোকে ভয় পেত দেখেই সেই ইসলামী জনতার চেতনা বিশিষ্ট মানুষগুলোকে মারার জন্য সম্মিলিতভাবে তাদেরকে শাপলা চত্বর একত্রিত করে রাত্রেবেলা গোপনভাবে পাখি মারার মতো মেরেছে এবং পরবর্তীতে জাস্টিফিকেশন দিচ্ছে এইভাবে যে তারা তো জঙ্গি ছিল। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে, জঙ্গি হত্যা তো আপনি সবার সামনে করেছেন, আপনি তো মুজাহিদিনদেরকে সবার সামনে মেরেছেন, তাহলে আপনি আপনার হেফাজতে ইসলামীদের কেন আপনি রাত্রেবেলা মারলেন? কেন তাদের সেই হত্যাকাণ্ড পরবর্তীতে তাদের কোনো মিডিয়া, কোনো নিউজ মিডিয়াতে সেই ব্যাপারে কোনো আর্টিকেল ছিল না? মাননীয় স্পিকার, কোনো উত্তর নেই তাদের কাছে। তারা বারবার বলার চেষ্টা করে আমার আওয়ামী লীগের আদর্শ প্রচারের জন্য, মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যাদেরকে পীর মানত, সেই তাদের পীরের আব্বাই তৎকালীন সময় জাসদে প্রায় 23,000 জনশক্তিকে হত্যা করে। যে এই মুহূর্তে হেফাজত ইসলাম পুরো ঢাকা শহরকে আপনার বক্স আউট করে ফেলে, পুরো ঢাকা শহরকে অবরোধ করে ফেলে, সেই মুহূর্তে খুনি হাসিনা ভয় পাওয়া শুরু করে আমার জামাত ইসলাম বা বিএনপি ঘুরে দাঁড়াবে, আমার বিরুদ্ধে কথা বলবে। এই জায়গা থেকেই সে আসলে তৎকালীন সময় গণহত্যাটা করে, যার ফলশ্রুতিতে 2014 সালের নির্বাচনে সে নিরঙ্কুশভাবে সে আরেকবার ক্ষমতা দখল করতে পারে, আবার সে আসতে পারে এই দেশের সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আপনার 71 সালে অর্জিত হয়েছে, সেটা ক্ষুণ্ণ করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের দেশের দুটি কৃতিমান মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং তানজিমুল উম্মা আলী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে। দেশের এই সন্ধিক্ষণে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে শাপলা চত্বরে 5ই মে 2013 সালের যে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে বিডিআর হত্যাকাণ্ডের পরে আরেকটি সবচেয়ে বড় কালো দাগ হচ্ছে গিয়ে এই শাপলা চত্বরে হেফাজত ইসলামের ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশদাতা হিসাবে র্যাব, পুলিশ এবং বিজেপিকে ব্যবহার করে এই ধর্মপরায়ণ মুসলিমদেরকে হত্যা করবার জন্য, শিশু কিশোরদের হত্যা করবার মতো একটা নক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা কালো দাগ হয়ে থাকবে। মুসলিম বিশ্বে এই মুসলমান হত্যার ইতিহাস বাংলাদেশে যিনি সূচনা করেছেন, তিনি হচ্ছে পতিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা। আমরা মনে করি তার নির্দেশেই র্যাব, পুলিশ, বিজিবি শাপলা চত্বরে এতগুলি মানুষকে তারা হত্যাযজ্ঞ করেছে, তারা হত্যা করতে বাধ্য করেছে। আমরা কি দেখেছি সে সময়? আমরা দেখেছি রাত 3টার সময় যখন সমস্ত মুসলিম জনতা তারা তাদের সমাবেশ করে একটু ঘুমিয়ে পড়েছিল, একটু বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই যৌথ বাহিনীর অভিযানে শেখ হাসিনার সাথে পরামর্শ করে তৎকালীন ডিএমপির কমিশনার, আইজিপি এবং তৎকালীন মন্ত্রীরা সহ সকলে পরামর্শ করে শেখ হাসিনার সেই নির্দেশ মোতাবেক ঘুমন্ত মুসলমানদের উপর 20 মিনিটের মধ্যেই র্যাব, পুলিশ এবং বিজিবি সহ মুহুর্মুহুর গুলি চালিয়ে, কাঁদুনি গ্যাস দিয়ে ফাঁকাবাজ করে তারা সেই হেফাজতের সেই চত্বরকে তারা দখল করে নিল এবং অগণিত মুসলিমদেরকে, ছাত্র শিক্ষককে তারা হত্যা করতে তারা সেখানে কোনো দ্বিধাবোধ করলো না। এই হত্যাযজ্ঞকে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি বড় ধরনের কালো অধ্যায়। বাংলাদেশে অনেকগুলি হত্যাযজ্ঞ নিয়ে কমিশন হয়েছে। আমি দাবি করতে চাই শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর যে হত্যাযজ্ঞ ঘটেছে, সে হত্যাযজ্ঞ নিয়ে একটি কমিশন গঠন করে তার একটি নির্মম বিচার ব্যবস্থা করবার জন্য, সেখানে রাত্রেবেলা যখন অগণিত
মানুষ হত্যার শিকার হলো, তখন পরের দিন ঠাট্টা করে বলা হলো রক্ত মেখে শুয়েছিল। অথচ আমরা দেখেছি যে ময়লার গাড়িতে করে সেখানে লাশ নিয়ে গিয়ে জুরাইন কবরস্থানে দাফন করতে দেখেছি। বলা হয়েছে রানা প্লাজার সেখানে যে লাশ পাওয়া গেছে সে লাশ হিসেবে তাদেরকে সেখানে দাফন করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে পানি দিয়ে রক্ত পরিষ্কার করা হয়েছে। আমরা দেখেছি হেফাজত ইসলামের যে স্টেজ ছিল, স্টেজের পাশে কতগুলি লাশ পড়েছিল। আমরা দেখেছি কিভাবে অধিকার নামক সংগঠনটি 61 জন হেফাজত ইসলামের মানুষ হত্যা করবার কথা তাদের তথ্য প্রকাশ করলো, প্রতিবেদন প্রকাশ করলো। সেই অধিকারের প্রধানকে কীভাবে নির্যাতন করা হলো, কীভাবে গ্রেপ্তার করা হলো, কীভাবে কারাবন্দি করা হলো, সব কিছু কিন্তু আমাদের মনে আছে। তাই আমরা মনে করতে চাই যে হেফাজত ইসলামের সেই সমাবেশের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। সে হত্যাকাণ্ড ইসলামী বিদ্বেষী মনোভাবকে প্রতিহিংসার শিকার হয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য শেখ হাসিনা সে সময় হেফাজত ইসলামের উপর সে আক্রমণ করেছে। হেফাজত ইসলামের সে আক্রমণের প্রধান কারণ ছিল যখন বিরোধী দল তাদের মতামত ব্যক্ত করতে পারছিল না, যখন ঢাকা শহরকে মুসলিম জনতা ঘিরে ফেলছিল, তখন শেখ হাসিনা একটা ভয়ের মধ্যে ছিল যে ঢাকা শহরকে যদি তারা ঘিরে ফেলে, তারা শাপলা চত্বরে যদি বসে পড়ে, তাহলে শেখ হাসিনার পতন ঘটে কিনা। সে কারণে ইসলামী শক্তিকে তারা দুর্বল করার জন্য প্রতিবেদী রাষ্ট্রের প্রেসক্রিপশন নিয়ে ক্ষমতায় টিকে থাকবার জন্য শাপলা চত্বরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা বলে দিতে চাই যে যারাই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার অনিবার্য এবং তাদেরকে বিচার করতে হবে। আজকে এত কিছু নিয়ে কথা বলা হয়, কিন্তু হেফাজতের যে হত্যাকাণ্ড সেটি নিয়ে কেন কথা বলা হয় না? আজকে আমার মাদ্রাসার ছাত্ররা, আজকে মাদ্রাসার যারা আমার ওলামারা, তারা কি খুব দুর্বল? তারা কি দরিদ্র? তাদের হাতে পয়সা নাই নাকি তাদের নিয়ে এত কথা বলা হয় না? তা আমি বলতে চাই যে আজকের এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবি আজকের এই মঞ্চ থেকে আমি মনে করি এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার শুরু করবেন এবং সেই বিচার ব্যবস্থার কার্যক্রম পরবর্তী সরকার যিনি আসবেন তিনি হয়তো কার্যক্রম সেখানে শেষ করবেন। আমরা শুনেছি খালি এই হত্যার যিনি নির্দেশদাতা তিনি হচ্ছেন শেখ হাসিনা, কিন্তু এই মাস্টারমাইন্ড কারা ছিল, কারা পরিকল্পনা করেছে, কারা ডিএমপি অফিসে গিয়েছে, কারা গুলি চালিয়েছে, কত গুলি চালিয়েছে, কতজনকে হত্যা করেছে, এর কিন্তু খতিয়ান আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস স্যার তিনি এই বিষয়ে অত্যন্ত সুচিন্তিত মতামতের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডের একটা বিচার ব্যবস্থার প্রথম যে সূচনাটি সেই সূচনাটা তিনি করবেন বলে আমরা আশা করতে চাই। সেগুলি তদন্ত করে সবার কাছ থেকে ডিসিএসপিদের মাধ্যমে বর্তমানে এই উদ্ঘাটন করা যে আসলে সেই হেফাজত ইসলামের হত্যাকাণ্ডে কতজন মানুষ শহীদ হয়েছিল সেই শহীদদের তালিকা প্রণয়ন করা। সবশেষে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে দেশটা আমাদের সবার। আমরা আজকে হিন্দু বলি, মুসলমান বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, আমরা প্রত্যেকে একসাথে এক তালে এক আমার দেশকে এগিয়ে নিতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা এখন যে রাজনৈতিক যে বিভক্তি এই 6 মাস মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, সেই বিভক্তি আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাতে ইসলাম, ছাত্র প্রত্যেকে তার নিজস্ব এজেন্ডা নিয়ে যে যুক্তিতর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কোনো বিভক্তির মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে আবার ফিরে আসুক সে ধরনের কোনো ঘটনা আমরা দেখতে চাই না। তা আমি মনে করি হেফাজত ইসলামের এই হত্যাকাণ্ডের বিচার যদি আমরা করতে পারি, হত্যাকাণ্ডের বিচার শুরু করতে পারি, তাহলে আমরা আমাদের যে মনের দাবি, আমাদের যে মনের ক্ষুধা সেটি মিটাবার জন্য আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আরেক ধাপ এগিয়ে যাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শুনবার জন্য এবং এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি যিনি এই সময় যখন হেফাজতের হত্যাকাণ্ড ঘটে তিনি এএফপিতে কর্মরত ছিলেন, তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে অনেক কিছু দেখেছেন, যিনি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম। আমি প্রধান অতিথি হিসাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলমকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। হেফাজতের হত্যাকাণ্ডের সময় আমি এএফপিতে ছিলাম। এএফপি হলো ফ্রান্সের বার্তা সংস্থা। আমার ক্যারিয়ারের এটা ছিল সবচাইতে ভয়ের দিন এই জন্য যে আমরা যে ডেথ টোল যারা মারা গিয়েছেন তাদের যে নাম্বার আমরা অনেক বেশি বলছিলাম। সরকার প্রথমে সরকার স্বীকারই করেনি, পরে বলেছে 7 জন মারা গেছে, তারপরে ওইটাকে তারা বলেছে 13 জন মারা গেছে এবং শেষে লাস্ট মনে হয় তাদের যেটা ফাইনাল এস্টিমেট ছিল 23 জন। কিন্তু আমরা যেটা করেছি যে আমরা প্রথম থেকেই দেখিয়েছি যে কত মারা গেছে। যেমন ধরেন তখন বারাকা জেনারেল একটা হসপিটাল ছিল, সেই হসপিটালে 6টা লাশ ছিল। আমরা প্রথম এটা মানে বের করি যে এইখানে এই 6টা লাশ এবং 6টা লাশের ক্ষেত্রেই এই গুলি মাথায় লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে পিছনে। এখন এই যে 6টা লাশ, এখন ওদের সাথে আমরা কথা বলছি, ওরা আমাদেরকে বলছে যে হ্যাঁ আমাদের এখানে 6টা লাশ আসছে।
কিন্তু ওরা নাম বলবে না। আমি তো ওকে রেফারেন্স আনবো যে বারাকাত জেনারেলের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলেছেন বা হেড নার্স বলেছেন বা ডাক্তার বলেছেন যে 6 জন মারা গেছে। এতটা একটা ভয়ের পরিবেশ, আপনার এখানে হাসপাতালে লাশ আসছে অথচ আপনি স্বীকার করছেন না যে লাশ এখানে আসছে। আমরা 3-4 জনের কাছে কথা বলে যখন আমরা শিওর হয়েছি তখন আমরা দিয়েছি, তাও আবার ওর নামটা আমার দেওয়া হয় নাই। নাম না দিলে হয় যে সরকার আপনাকে কন্টেস্ট, তুমি এটা মিথ্যা নিউজ দিচ্ছ। আমি যেহেতু ফরেন নিউজ এজেন্সি, আমাকে ওই মিথ্যার একটা অপবাদ দিতে পারে। ঠিক সিমিলারলি ইসলামী ব্যাংক হাসপাতালেও প্রচুর লাশ আসছিল, তো ওরাও আমরা দেখেছি যে খুব ভয়ে। ইসলামী ব্যাংকের তো 2টা শাখা, একটা হচ্ছে শাহজাহানপুর আর একটা হচ্ছে হলো কাকরাইল। ওদের যে শাখাগুলোতে প্রচুর লাশ আসছিল এবং ওরাও, আমরা বারবার কথা বলছি, ওরা স্বীকার করতে চায় না। খুব ভয়ের একটা পরিবেশ। এবং পরের দিন সকালে যখন ওরা চত্বর থেকে জোর করে বের করে দেওয়া হলো, তখন যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জে খুব কিলিং হয়েছে, একটা বড় কিলিং। ওইখানেও একই অবস্থা। আমরা হাসপাতালে ফোন দিচ্ছি, আমরা যারা সাংবাদিক, আমরা হাসপাতালে ফোন দিচ্ছি, হাসপাতালের থেকে বলছে এবং একই কথা, আপনি আমার নাম দিতে পারবেন না। তাহলে কি সবাই আসলে ভয়ের মধ্যে? আপনি হাসপাতাল সাধারণত কারা, আপনি যদি সাংবাদিক হন, আপনি সবসময় তো আর স্পটে আপনি থাকতে পারবেন না। একটা মারা গেলে আপনি তখন কিভাবে জানবেন? আপনি হাসপাতালগুলোয় ফোন দিবেন। আমরা যেমন জুলাই আগস্টে যে ভয়াবহ হত্যাকাণ্ড হলো, এটা আমরা কিভাবে জেনেছি? আমরা প্রত্যেকটা হাসপাতাল ধরে 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 আমরা ফোন দিয়ে দিয়ে জেনেছি। ঠিক তেমনি তখন যেটা সিদ্ধিরগঞ্জের আশেপাশে, ওইখানে সরকারি হাসপাতালে অনেক লাশ গিয়েছে, তারপরে বেসরকারি হাসপাতালে, কিন্তু কেউ বলছে না। 28শে ফেব্রুয়ারি ঠিক 12 বছর আগে এই যে মাওলানা সাইদির ভার্ডিকের সময় ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে। ওই হত্যাকাণ্ড কিন্তু হেফাজত, যেটা আমরা জানি, আমি নিজে, আমার মনে আছে, আমি তখন জার্নালিজম করছি, 130-32টা জনের আমি মৃত্যুর সংখ্যা গুনেছি সারা বাংলাদেশে। এটা যেহেতু সারা ঢাকায় তেমন একটা হয় নাই, সারা বাংলাদেশে হয়েছে, তো ফলে ঢাকার পত্রিকাগুলো এটার সেভাবে কাভারেজ দেয়নি। কিন্তু এটা একটা ভয়াবহ হত্যাকাণ্ড এবং এটা 28শে ফেব্রুয়ারি হয়েছে এবং 1 মার্চ 2 দিন, এবং পরের দিনও, এটা 2 দিন ব্যাপী একটা ভয়াবহ হত্যা। এবং এখানে সাধারণত হয় কি, প্রোটেস্টের ক্ষেত্রে পুলিশ কি করেন, পুলিশ বা যাদেরকেই রাখা হয় প্যারামিলিটারি, তাদের কাজটা হচ্ছে যে আপনি নন লেথাল আপনি উইপেন ব্যবহার করবেন। আপনি কি করবেন, যে অনেক ক্রাউড হয়েছে, আপনি লাঠি চার্জ করবেন, আপনি তাদেরকে বলবেন যে তোমরা আনরোলি হচ্ছ, তোমরা চলে যাও। তারা যদি সেটা না করে তখন আপনি লাঠি চার্জ করবেন, বা অনেক ক্ষেত্রে এই যে জল কামান ব্যবহার করা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনি রাবার বুলেট বা টিয়ার গ্যাস ব্যবহার করা। কিন্তু আমার যেটা খেয়াল আছে, আমি তখন ওই রিপোর্টটা করেছি যে ওই ক্ষেত্রে পুরো সারা বাংলাদেশ ব্যাপী ওরা প্রচুর রাইফেল ইউজ করেছে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ। আপনারা যদি, আমার মনে হয় যে এটা নিয়েও যে ইনভেস্টিগেট করা, নতুন করে ইনভেস্টিগেট করা উচিত। এটা একটা বড় রকমের একটা হত্যাকাণ্ড। আমি আমার জার্নালিজম ক্যারিয়ারে আমি যেগুলো কাভার করেছি, এটা আমি 2 দিন ধরে খালি লাশ গুনছি। সেই কুতুবদিয়াতে, সেই বগুড়াতে, সেই নীলফামারীতে, এমন কোথাও নাই যেখানেই প্রোটেস্ট হয়েছে সেইখানেই 3 জন, 4 জন, 5 জন, 10 জন করে মারা গেছেন। বাংলাদেশে এই যে একটা কিলিংয়ের একটা যে পলিটিক্স, সেটা আসলে পতিত স্বৈরাচার এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার, তুমি আমাকে ক্ষমতায় রাখো, আই উইল ডু দ্যাট, আই উইল মেক শিওর যে তোমার স্বার্থটা আমি এখানে রক্ষা করব। এই পুরো ন্যারেটিভটাই এবং এইটার ফলে আপনি দেখেন এই 2টা হত্যাকাণ্ডর ফলে যখন সে 2014 সালের 5ই জানুয়ারি ইলেকশনে যখন সে রিগিং করলো, একটা ব্ল্যাটান্ট রিগিং, এই রিগিংটা সে দেখা যাচ্ছে যে ওয়েস্ট তাকে এন্ডোর্স করছে, আমাদের নেইবাররা তাদেরকে এটাকে এন্ডোর্স করছে, না তুমি এই যে মানুষের আপনি এমন আমরা ভোট দিব, ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে। এবং এটা পুরো একটা বড় রকমের একটা ডাকাতি, ভোট ডাকাতি, এবং যেটা হচ্ছে যে পুরো পৃথিবীর সামনে দিয়ে। কারণ এটা সে কেন করতে পেরেছে, কারণ সে এই যে আগের হত্যাকাণ্ড করলো, করে দেখালো যে আই এম ইয়োর গুড পার্টনার। যেই মামলা হয়েছে প্রত্যেকটা মামলারই আসলে আমরা চাই যে এটা ভালো মতো ইনভেস্টিগেশন হবে,
শাপলা চত্বরের হত্যাকাণ্ডে যে মামলা হয়েছে সেটার ভালো রকমের ইনভেস্টিগেশন হবে এবং এই মামলার মাধ্যমে আমরা অনেক কিছু যেই ইনভেস্টিগেশনটা চলবে তার মধ্যে আমরা আসলে পুরো ঘটনাটা জানতে পারবো কি হয়েছিল। থ্যাংক ইউ। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমরা হ্যাঁ এবং না ভোট নিয়ে আমাদের আজকের ফলাফল ঘোষণা করব সম্মানিত বিচারকদের রায়। হেফাজতের যে সমাবেশ, সেই সমাবেশের হত্যাকাণ্ডে নিয়ে আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সম্মানিত বিচারকদের রায়ে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের বিরোধী দল তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসাকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার বিতার্কিকদেরকে। আরও বেশি অভিনন্দন জানাই বাংলাদেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার বিতার্কিকদেরকে তাদের যুক্তি, তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদে প্রাণবন্ত করবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।